এই ছেলে, তুমি কি বিবাহিত? দেখো, আমরা কিন্তু ব্যাচেলর ভাড়া দেই না। জি আঙ্কেল, আমরা বিবাহিত। নতুন বিয়ে করেছি তো, বাবা মা রাজি হচ্ছে না, এখন বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। মেয়েটার কথায় আকাশ পেছনে ফিরে তাকায়। এত সুন্দর আর কিউট একটা মেয়েকে দেখে চোখে ফেরাতে পারছে না। মেয়েটার চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা এসে আকাশের হাত ঝাপটে ধরে। তুমি একা একা কেন বাসা খুঁজতেছো? আমাকে বললে তো আমি সবাই খুঁজে নিতাম। আপনি কে? আমাকে স্বামী হিসাবে কেন পরিচয় দিচ্ছেন? এইসব কথা পরে বলবো, আপাতত অ্যাক্টিং করে যাও আমার সাথে। কি ফুসুর ফুসুর করছো? না আঙ্কেল, তেমন কিছু না, আপনি বলুন। তোমাদের জন্য একটা রুম, একটা ওয়াশরুম আর একটা কিচেন থাকবে। মাসে 8,000 টাকা ভাড়া। যদি তোমার পোষায় তোমরা থাকতে পারো। আমার কোনো অসুবিধা নেই। কি বললেন আঙ্কেল? অনেক বেশি ভাড়া? তাহলে এর কমে আমি আর পারছি না। 1 মিনিট সময় দিন, আমি ওর সাথে কথা বলে দেখতেছি। ইরাকে নিয়ে একটু সাইডে আসে, এসে ওর সাথে কথা বলতে থাকে। এত টাকা দিব কোথা থেকে বলুন? দেখুন, আমি 2 দিন ধরে বাসা খুঁজতেছি, ব্যাচেলর দেখে বাসা পাচ্ছি না। তাই বলে এতগুলো টাকা? সমস্যা নেই, বাসা ভাড়া পুরোটা আমি দেব। তাহলে তো আমার দিক থেকে কোনো মানাই নেই। চলো আঙ্কেলের সাথে কথা বলি। ওরা এসে কথা বলে। কথা শেষ হওয়ার পরে ঠিক আছে, আমরা তাহলে চলে আসব। কিন্তু অ্যাডভান্স দিতে কিছু কিছু টাকা। আসার সময় তো টাকা আনা হয়নি। কিন্তু মুখের কথা কিভাবে আমি তোমাদের জন্য বাসা খালি রাখবো বলো? আঙ্কেল, এখানে 2000 আছে, যেদিন বাসে উঠবো তখন না হয় বাকিটা দেব। ঠিক আছে। সবকিছু ঠিক করে বের হয়ে রাস্তার ধারে একটা পার্কে আসে। আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার নাম্বারটা কেন? আপনি ছাড়া চাচা তো আমাকে ঢুকতেই দিবে না, সেজন্য আমার সাথে আসবেন। বাকিটা বাসায় উঠে তারপর ঠিক করব। ঠিক আছে। ওরা দুজনেই বিদায় নিয়ে আকাশ চলে আসে ওর বন্ধুর বাসায়, আর ইরা ওর বান্ধবীর বাসায়। আকাশ, কোথায় ছিলি তুই? বাসা খুঁজতেছে। তুই কি নতুন করে আবার বাড়ি কিনবে? বাড়ি কেন কিনবো? একটা রুম ভাড়া নেব। তুই কি আমার সাথে মজা করছিস? তোর তো বোন নেই যে আমাদের মধ্যে শালা দুলাবার সম্পর্ক হবে, আর আমি তোর সাথে মজা করব? তুই তো চাইলে বাসায় থেকে যেতে পারিস। এমনিতে আজ 2 দিন ধরে থাকতেছি, আর কতদিন বল? আঙ্কেল আন্টির কাছে তো বোঝা হয়ে যাব। তোর দয়ায় আমার বাবা চাকরি পেয়েছে, আমাকে চাকরি দিয়েছিস। আর তুই যদি আমাদের বাসায় সব সময় কেন সারা জীবনও থাকিস, তাতেও তো তোকে কিছু কেউ বলবে না। পুরনো কথা থাক। কিন্তু তুই তো ব্যাচেলার, তোকে বাসা ভাড়া দিল কে? সে তুই বুঝবি না, আগে বড় হও, তারপর তুই নিজেই বুঝতে পারবি। ওইদিকে ইরা ওর বান্ধবীর বাসায় এসেছে, ওর সাথে কথা বলতে থাকে। আচ্ছা, তুই যে একটা অপরিচিত ছেলের সাথে থাকবি, যদি ওই ছেলে তোর কোনো ক্ষতি করে বসে, তখন তুই নিজেকে কিভাবে বাঁচাবি? আসলেই তো, আমি তো এই কথাটা একবারও ভাবিনি। তোর এই মাথায় কবে বুদ্ধি হবে বলতো? তোর বুদ্ধি নেই বলেই তো বড় লোকের ছেলেকে বিয়ে না করে পালিয়ে চলে এসেছিস আমার কাছে। তুই বল, আমি কি করব? একটা অপরিচিত ছেলের পাশে শুভ কিভাবে বল? তুই কি লাভ ম্যারেজ করতে চাইছিস? একদম ঠিক ধরেছিস। কিন্তু তোর বাবা যদি জানে তুই লাভ ম্যারেজ করবি, তাহলে প্রথমে তোকে গুলি করে মারবে, তারপরে ওই ছেলেকে। তুই তো আমাকে প্রথমে ভয় দেখিয়ে দিচ্ছিস। আমি তো ভয়ে আছি এই ভেবে, যদি আঙ্কেল জানতে পারে তুই আমার বাসায়, তাহলে আমাকেও মেরে ফেলবে তোর সাথে। এর জন্যই তো আমি তোর থেকে দূরে চলে যাচ্ছি। কিন্তু ওই ছেলের সাথে আমি থাকবো কি করে, সেটাই আমি ভাবছি। তাহলে তোকে কিচ্ছু বুদ্ধি শিখিয়ে দিই আমি। ইরাকে বলতে থাকে। ও নিজেও কথা বলতে থাকে। এখন তো বুঝতে পেরেছে ইরা বিয়ের আগেই পালিয়ে এসেছে। এখন তাহলে চলুন ইরা আর পরিবার থেকে ঘুরে আসি। তুমি আর যাই বলো, আমি কিছুতেই মানতে পারছি না ইরা নিজ ইচ্ছায় পালিয়ে যাবে। তুমি তো নিজের চোখেই দেখলে সিসিটিভির মধ্যে তোমার মেয়ে ও শাড়ি রিলয়ের সাথে বেঁধে নিচে নামে, তারপর দেয়াল টপকে সিএনজি নিয়ে বাস স্ট্যান্ডে গিয়েছে। আচ্ছা, ওর কোনো বিপদ হলো না তো? ওর কোনো বান্ধবী বাসায় যায়নি। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। তোমার মেয়ে নিজেই চিঠি লিখে গিয়েছে, সে নিজ ইচ্ছায় বের হয়ে গেছে।
যেন ওকে না খুঁজি আমরা। সব মায়েরা তো এরকম ভাবে লিখে, তাই বলে কি তার বাবা মা চুপ করে বসে থাকে? আর আমি চেষ্টা তো করেই যাচ্ছি। এই দিকটা তো বুঝেছেন। এবার চলুন কয়েকটা দিন পরে ফিরে যায়। মাসের 1 তারিখ ওরা দুজনেই কথা বলে একসাথে ওই পার্কে দেখা করে। আসতে এত লেট হলো কেন? হুম। কই লেট? আসার কথা ছিল 11টায়, এখনো তো 10 মিনিট বাকি আছে। আমি তো 10টা 30 এসে বসে আছি। আচ্ছা এখন চলুন দুজনে একসাথে যাই, তাহলে সন্দেহ করবে না। কিন্তু এত ছোট ব্যাগ আপনার? তাহলে কি আলমারি নিয়ে আসার কথা ছিল? আচ্ছা চলুন, এখন বাসা আবার খুঁজতে হবে। ওরা করিম চাচার কাছে আসে। উনি ওদের দুজনকে দেখে অবাক হয়। কি ব্যাপার, দুজনের কাছে 2টা ব্যাগ? তোমাদের আলমারি বাকি সব জিনিসপত্র কোথায়? এইভাবে তোমরা থাকবে কি করে? এছাড়া তো কিছু লাগবে না, তাছাড়া বুঝেনি তো পালিয়ে বিয়ে করেছি। তা তোমরা রান্না করবে কোথায়? আঙ্কেল, ওইসব কিনে নেব 2-3 দিনের মধ্যে। ঠিক আছে যাও, এখন ওপরে 2-3 দিন আমার বাসায় খেও। আমি খাবার পাঠিয়ে দিব তোমাদের জন্য। আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওরা দুজনেই রুমে আসে। রুমের মেঝে পরিষ্কার করতে থাকে। পুরো রুম পরিষ্কার হয়েছে। ইরার নাকে সাবানের ফেনা কিছুটা লেগে যায়। আকাশ ইশারায় বুঝাতে থাকে, কিন্তু ইরা বুঝতে পারছে না। সেজন্য ওর কাছে এসে আলতো করে আঙ্গুল দিয়ে ফেনা সরিয়ে দেয়। এতে ইরার শরীরে একটু কাঁপুনি অনুভব হয়। এটা কি হলো? কোনটা কি হলো? আমার নাক ধরলে কেন? নাক না ধরলে ফেনা সরাবো কি করে? কেন, ফু দিয়ে কি সরানো যেত না? ফু দিতে হলে তো আরো অনেক কাছে আসতে হতো, তখন তো। তখন কি? না থাক। আচ্ছা আমি গোসলে গেলাম, আমার পরে আপনি যাবেন। ঠিক আছে। ইরা গোসলে চলে যায়। রুমের মধ্যে কোনো জায়গায় বিছানা করবে কি করবে না সেসব কিছু দেখতে থাকে। 15 মিনিট পরে ইরা খালি শরীরে বাহিরে বের হয়। আকাশ তো তাকিয়েই আছে। তাছাড়া এরকম সুযোগ কেউ মিস করে নাকি? ইরা তো রুমে এসে ব্যাগ থেকে টাওয়াল নেয়। টাওয়াল নেওয়ার সময় কিছু একটা নিচে পড়ে যায়। সেটা তুলতেই পেছনে তাকাতেই আকাশকে দেখে চিৎকার করে ওঠে। আ বিশ্বাস করুন আমি কাউকে কিছুই বলবো না। তুই আমার সর্বনাশ করে বলছিস? তুই কিচ্ছু করিসনি, তুই এখানে কেন? আমি কোথায় থাকবো? আপনি তো বলছেন আপনি যাওয়ার পরে আমি যেন যাই, সেজন্য তো আমি আমার টাওয়াল আর লুঙ্গি নিয়ে বসে আছি। আমাকে এই অবস্থায় দেখে বারণ কেন করলি না? যা দেখা সব দেখেই ফেলেছি, বারণ করলেও দেখাটা তো মিথ্যা হয়ে যাবে না। আমারও কপাল পোড়া, 22 বছর ধরে যা লুকিয়ে এসেছি তা তুই 2 সেকেন্ডে দেখে নিবি। টাওয়াল ছাড়া গোসলে কেউ যায়? যাও গিয়েছেন, বের হওয়ার সময় জামা পরে কেন আসেননি? আমার রুমে আমি এরকমই করি। এই মেয়ের তো দেখি আসলেই মাথার তার ছেঁড়া। ওই কিছু বলেছিস? এবার আমি যাই। দাঁড়া, আমার জামা নেই ওয়াশরুম থেকে। বের হয়ে আসে। আকাশও বের হয়ে দেখে ইরা রেডি হয়ে আছে। তবে ইরা আকাশের দিকে লজ্জায় তাকাতে পারছে না। আমি তো লুঙ্গি গেঞ্জি পরে আছি, তাহলে আমাকে দেখে তো লজ্জা পাওয়ার কি আছে? আমার কাছে তো বেশি টাকাও নেই, অনেক কিছু কিনতে হবে। দুপুরের খাবার খেয়ে তারপর নিচে নেমে টুকটাক কিনে আনবো যা যা লাগে। ঠিক আছে। কিছুক্ষণের ভেতরেই ওরা রেডি হতে থাকে। হতে হতেই করিম চাচা ওদের জন্য খাবার পাঠায়। খাবার খেয়ে দুজনে বের হয়ে আসে। যা যা কেনার কিনে বাসায় ফেরে। তারপর দড়ি থেকে শুরু করে সব টানিয়ে নেয়। রুমের এই পাশটা আমার, ওই দড়িতে কোনো কিছু দিতে পারবে না। আমিও তোমার দড়িতে কিচ্ছু দেব না। আমার বেড এই দিকে থাকবে, তোমারটা ওই দিকে, মাঝখানে 3 ফুটের গ্যাপ থাকবে। কিন্তু আঙ্কেল যদি এসে দেখে 2 বেডের মাঝখানে এত বড় ফাঁকা, তখন? যখন উনি আসবে তার আগে 2টা এক করে নিব। কথায় বুদ্ধি আছে তাহলে? আমাকে দেখে কি বলদ ভেবেছেন? আমি কখন তা বলেছি? আচ্ছা যাই হোক, দুজনেই আলাদাভাবে রান্না করে খাবো। আমি তো পারি না। না পারলে শিখে নেবেন। কখনো আমি রান্না করে যাইনি। এমনভাবে বলছেন আমি মনে হয় সারাদিন রান্না করতাম মানুষের বাড়িতে বাড়িতে কাজের বুয়ার মতো। আরে আমি কখন তা বলেছি? রাত হয়েছে, এবার ঘুমান। ওরা শুয়ে পড়ে। সেজন্য আকাশ ইরার দিকে তাকিয়ে শুয়ে পড়ে। ব্যাপারটা বুঝতে পেরে ইরা ওদের দুজনের বিছানার মাঝ বরাবর একটা পর্দা টানিয়ে দেয়। বেচারা আকাশ চুপচাপ সহ্য করে শুয়ে আছে। সকালবেলায় দুজনেই ফ্রেশ হয়ে নেয়। মোটামুটি 2টা দিন কেটে যায়।
ওরা নিজেদের মতো করে কিছু কিছু সবজি কিনে আনে। ইরা রান্না করা শেষ, ওইদিকে আকাশ ভাত রান্না করতে করতে সব পুড়িয়ে দেয়। এত গন্ধ কেন? উঠে রান্নাঘরে এসে দেখে সব ভাত পুড়ে গেছে। হায় আল্লাহ, এ কি সর্বনাশ হয়ে গেল! বলেই হাসতে থাকে। আকাশের তো মেজাজ গরম হয়ে যায়। আশার কি হলো? রান্না করা দেখে হাসবো না কাঁদবো বুঝতেছি না, সেজন্য এখন হেসেই দিলাম। দেখুন, আমি কখনো রান্না করিনি, সেজন্য প্রথম কয়েকটা দিন এরকম হবেই স্বাভাবিক। আমি নিজেও কখনো রান্না করিনি। আমার বিয়ের জন্য মা আমাকে টুকটাক রান্না করা শিখিয়েছে, যেন বিয়ের পরে স্বামীকে অন্তত কিছু একটা রান্না করে যেন খাওয়াতে পারি। তাহলে বিয়ে না করে এখানে কেন আসতে গেলেন? বাসা খুঁজে পাইনি বলো। আপনার কাজে যান, আমাকে রান্না করতে দিন। আচ্ছা, এই রান্না তো খেতে পারবেন না, একটা কাজ করুন, আমার সাথে চলুন, আমি যা রান্না করেছি তা দুজনে ভাগ করে খাই। মেয়েটাকে যতটা সেলফিশ ভেবেছিলাম ততটা সেলফিশ না। এতক্ষণ বকা দেওয়ার পরে এখন একটু সুনাম করছেন তাই না? আমি কই বকা দিলাম? আচ্ছা, এখন আসুন। কি করার, ইরা যা রান্না করেছে তা ওরা দুজনেই খেয়ে নেয়। খাওয়া শেষ হলে আচ্ছা, আমাদের কিন্তু বর্তমান নিয়ে চিন্তা করতে হবে, কিভাবে কি করলে আমাদের জন্য ভালো হবে তা কিন্তু ঠিক করতে হবে। সমস্যা নেই, আমরা দুইটার বেশি বেবি নেব না। আমরা বলতে? আমাদের দুইজনেরই কথা বলছি। ওই বদমাইশ, আমি কেন তোর বেবির মা হতে যাব? একটু আগে তো বললে বর্তমান নিয়ে আলোচনা করবে। আরে গাধা, আমি বলতে চেয়েছি সারাদিন বাসায় থাকলে খরচ চালাবো কি করে। আমার কোনো সমস্যা হবে না, আমার কাছে যে টাকা আছে তা দিয়ে বছর পার হয়ে যাবে। আরে বোকা, টাকা তো আমার কাছেও আছে, কিন্তু সারাক্ষণ এইভাবে বাসায় থাকলে বাড়িওয়ালা তো সন্দেহ করবে। আমি তো কাজ পারি না। বাইক তো চালাতে পারো। বাইক গাড়ি দুইটাই পারি। তাহলে তুমি বাইক দিয়ে ভাড়া মারো। আর তুমি কি করবে? ভাবছি ছোটোখাটো একটা দোকানে ঢুকে কাজ করব। খারাপ হবে না। আচ্ছা, ভালো কথা। আবার কি কথা? কাল থেকে আমার সাথে যেও, তোমাকে আর রান্না করতে হবে না। আমাকে তাহলে বাঁচালে? জি না, তবে তরকারি থেকে শুরু করে বাকি কাজ তুমি করবা। সেটা না হয় করে দিলাম। এখন ঘুমাও। পরের দিন আকাশ ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে ইরা এখনো ঘুমাচ্ছে। সেজন্য ওর মুখের দিকে তাকিয়ে থাকে। তখন ইরার কপালে ঘাম দেখতে থাকে। ও গামাচ্ছে কেন দেখি তো। ইরার কপালের ঘাম মুছে দেয়। তখন খেয়াল করে ওর পুরো শরীরই গরম হয়ে আছে। ভালোভাবে চেক করে বুঝতে পেরেছে জ্বর হয়েছে আর ওর জামা সব কিছু ঘামে ভেজা। এরই মাঝে বাড়িওয়ালা আসে। তোমরা এখন রুমে? আসলে ওর জ্বর আসলো। তুমি ওর মাথায় পানি পট্টি দাও, আমি ডক্টরকে আসতে বলি। ডক্টর এসে চেক করে, ওষুধ লিখে দেয়, সাথে এই ওষুধগুলো আনিয়ে ঠিকমতো খাওয়াবেন, আর যত তাড়াতাড়ি পারেন ভেজা কাপড় দিয়ে ওনার শরীরটা একবার মুছে জামা চেঞ্জ করে দিন তাড়াতাড়ি। এইসব কি আমাকে করতে হবে? তুমি ওর হাজবেন্ড, তুমি না করলে আর কে করবে বলো? আচ্ছা, তুমি ওর জামা চেঞ্জ করো, আমি ওষুধ আনিয়ে নিচ্ছি। আমি থাকতে আপনি কেন কষ্ট করতে যাবেন আঙ্কেল? আরে, এই সময় বউয়ের পাশে থাকতে যত সেবা করবে ততই মায়া মহব্বত বাড়বে তোমাদের মধ্যে। আমি না হয় ওষুধ আনিয়ে নেব। আচ্ছা শুনুন, 3 দিন দেখেন, তারপর যদি জ্বর না কমে তাহলে তাহলে কি ডক্টর? তাহলে আমি কিছু টেস্ট দিব। ঠিক আছে ডক্টর। বাড়িওয়ালা চলে যায় ডক্টরের সাথে। আকাশ কি করবে বুঝতে পারছে না। একে এরা তো আমার বউ না, তার উপর ওই শরীর স্পর্শ করে শরীর মুছে দেওয়া, এগুলো করা কি ঠিক হবে? তার উপর এগুলো না করলে তো আরো সমস্যা বাড়বে। দূর, যা হওয়ার হোক। চোখে একটা কাপড় বেঁধে নেয়, তারপর সবকিছু খুলে একটা কাঁথা দিয়ে রাখে। ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নতুন জামা বের করে তা পরিয়ে দেয় এবং আরও কিছু কাঁথা দিয়ে শরীর গরম রাখার ব্যবস্থা করে। এত কিছু হয়ে গেল, ইরা তো বুঝতেই পারেনি। কিছুক্ষণ পরে বাড়িওয়ালা থেকে ঔষধ নিয়ে আসে, সাথে খাবার নিয়ে আসে। তারপর ইরাকে বুকে হেলান দিয়ে খাইয়ে দিতে থাকে। তারপর ওষুধ সবটা করা শেষ হলে শুয়ে দেয়। যখন ও এইসব জানতে পারবে তখন তো আমাকেই শেষ করে ফেলবে। যা হওয়ার তখন দেখা যাবে। এভাবে 3 দিন কেটে যায়। ইরা এখন অনেকটাই সুস্থ। ঘুম থেকে উঠে দেখে আকাশ ওর মাথার পাশে শুয়ে আছে। ও এভাবে কেন শুয়ে আছে?
আর আমার এরকম অবস্থা কেন? আমি তো অন্য পোশাক পরে শুয়েছিলাম, তাহলে এই পোশাক কেন? এগুলো ভাবতে থাকে, তখনই কলিং বেল আওয়াজ। সেজন্য উঠে দরজা খুলে দেয়। আঙ্কেল, আপনি এ সময়? তুমি তো 3 দিন ভালো সুস্থ হয়ে কি হয়েছিল আমার? তোমার কি কিছু মনে নেই? না আঙ্কেল, আমার কিচ্ছু মনে পড়ছে না। শুধু এইটুকু মনে পড়লো আমরা দুজনে রাতে খেয়ে ঘুমিয়েছি। আর এখন কিছুটা মনে পড়লো। আচ্ছা, ওকে কি ডেকে দিব? ওকে ডাকার দরকার নেই। না ডাকলে বুঝবো কি করে কি হয়েছিল আমার? 3 দিন ধরে বেচারা তোমায় সেবা যত্ন করেছে। তোমাকে খাওয়ানো থেকে শুরু করে তোমার জামা কাপড় বদলালে, শরীর ধোয়া, সব কিছুই করেছে। রাতও জেগে তোমার মাথায় পানি পট্টি দিত। সত্যি তুমি ভাগ্য করে ওর মতো একটা স্বামী পেয়েছো। আমি কখনো আমার স্ত্রীর এইরকম সেবা যত্ন করিনি বা এইরকম সেবা যত্ন পাইনি যতটা সেবা যত্ন ও তোমায় করেছে। সত্যি আঙ্কেল, ও আমার জন্য এসব করেছে? আমি আর বলছি কি? আচ্ছা আঙ্কেল, একটা ছোট্ট কথা জানার ছিল। কি কথা বলো? ও যখন আমার জামা চেঞ্জ করেছে তখন কি চোখ বেঁধেই করে নাকি চোখ মেলে? এ তো ওর তোমার স্বামী, তোমাকে দেখলেও তো ওর ক্ষতি নেই, তাও চোখ বেঁধেই করতো। আচ্ছা, দুপুরে খাবার আমি পাঠিয়ে দেব। বাড়িওয়ালা যাওয়ার পরে ইরার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। সত্যি ছেলেটা তো আসলেও ভালো, আমার কোনো ক্ষতি না করে আমার সেবা যত্ন করেছে। সত্যি ওকে যে মেয়ে বিয়ে করবে সে অনেক ভাগ্যবতী হবে। ইরা আর জামাগুলো খুঁজছে যা ওই দিন পরেছিল। একটু পরে ড্রয়ারে দেখতে পায় সেগুলো ভাঁজ করা। সেজন্য বাকি কিছু কাজ টুকটাক করতে থাকে। আকাশে ঘুম ভেঙে যায়, তাকিয়ে দেখে ইরা নেই। সেজন্য কিচেন রুমে এসে দেখতে পায় যে চা করছে। আমাকে বললে তো আমি চা করে নিতাম। চা বানাতে কি পারো যে বানাবে? তা পারি না। তা এখন ঠিক আছে তো? আমার আবার কি হয়েছে? আমি তো ঠিকই আছি। তোমার কি কিছু মনে নেই? যেখানে কিচ্ছু হয়নি সেখানে মনে থাকবে কি করে? হুম হুম। যাক বাবা, বাঁচলাম আমি। কি ভাবছো? ও কিছু না। আচ্ছা, আমি একটু বের হব। কোথায় যাবে? 3 দিন ধরে ঘুরতে পারিনি তো, সেজন্য একটু ঘুরে আসি। আমি কি দোষ করলাম? আমিও যাব সাথে করে। অসুস্থ শরীর নিয়ে হাঁটতে পারবে তো? হাঁটতে না পারলে তুমি তো আছোই। এখন কি আমার পা দুটো তোমার লাগবে? আরে বোকা, যদি হাঁটতে না পারি আমাকে কোলে নিয়ে হাঁটবে, সমস্যা কি? হুম হুম। তোমার মতো আটার বস্তা নিয়ে আমি হাঁটতে পারবো না। তুই কি জানিস আমি মোটা? তাছাড়া তুই তো আমাকে দেখেছিস, আমি সবেমাত্র 55 কেজি। 55 কেজি মোটা হয় কি করে? আচ্ছা, এখন ঝগড়া করতে পারবো না। রেডি হন তাড়াতাড়ি করে। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে বের হয়। বাড়িওয়ালা জিজ্ঞেস করে ওদের দেখে। আসলে অসুস্থ ছিল তো, সেজন্য ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। এটা তুমি ঠিক করেছো। বউকে মাঝের মধ্যে ঘোরাবে, এতে ওদেরও মন ভালো থাকবে, সাথে তোমাদেরও। ওরা বের হয়ে রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে তারপর আসে পার্কে। ওখানে কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে ওই তোরা পার্কে কি? আমরা পার্কে কেন সেটা পরে বলছি, আগে বল তোরা কে? আমি এখানকার নেতার ছেলে। নেতার ছেলে বলেই তো সব জায়গায় নেতামি করে বেড়াস। তোর সাথে পাখিটাকে আমাকে লাগবে। আমার আশেপাশে তো কোনো পাখি নেই। ওই কি রে বন্ধু, এই তো দেখি পাখি ছেলে না। ওই তোরা জানিস না আমি কে? তা শুনি তুই কে? আমি 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 ওর বউ। হ্যাঁ, এটা আবার কেমন পরিচয়? আমরা তো ভেবেছিলাম কোনো এমপির মন্ত্রীর পরিচয় বলবে, এটা তো দেখি এই ছেলের পরিচয় বলতেছে। বলে ওরা হাসা শুরু করে। ওদের মধ্যে একটা ছেলেকে আকাশের পরিচিত মনে হচ্ছে। তোদের মধ্যে রাশেদ নামে কারো ভাই আছে? আমার ভাইয়ের নাম রাশেদ। তোর ভাই তো এতটা খারাপ না, কিন্তু তুই এত খারাপ হইলি কেমনে? তোর সাহস হয় কি করে আমার পরিবার নিয়ে কথা বলার? ওই ওকে রেখে ওর বউকে নিয়ে চল। ওরা আকাশকে ধরতে যাবে তখনই ওই ছেলের হাত ধরে ওকে ঘুষি মারে। এতে ওর বাকি বন্ধুগুলো মারতে আসে। এরই মাঝে মারামারি শুরু হয়ে যায়। আকাশ ওদের সাথে কথাই পেরে উঠছে না। আশেপাশে কেউ এসে সাহায্য করছে না, কেননা এটা পাবলিক। তারা কোনো কিছু দেখলে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সাহায্য করার কোনো নাম থাকে না। কিছুক্ষণের ভেতরে পার্কের সিকিউরিটি আসে আর পরিস্থিতি ঠিক করে। আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলছে, ওর শরীরে
হাত দিতে চেয়েছিল, সেজন্য ওদের মেরেছি। সিকিউরিটিগুলো ব্যাপারটা বুঝতে পারে যখন ইরা আকাশকে পেছন থেকে জড়িয়ে ধরে, সেজন্য ওদের নিয়ে চলে যায়। তবে ওরাও যাওয়ার আগে অনেক রকম হুমকি দিয়ে যায়। দেখলাম তো কি ঝামেলা হলো। সেটা পরে দেখা যাবে, এখন চলো আমরা অন্য কোথাও যাই। অন্য কথা বলতে কই? অনেকদিন অসুস্থ ছিলাম, সেজন্য একটু ঘোরাঘুরি করি। ঠিক আছে, চলো তাহলে। ওরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাতে ফেরার সময় খাবার কিনে খেয়ে নেয়। পরের দিন সকালে আমি একটা অফিসে জব নিব, এতে আমার সময়ও বেঁচে যাবে। তুমি জব করলে আমাকেও তো করতে হবে, নয়তো আমি একা একা কিভাবে কি করব? আচ্ছা, কাল তাহলে দুজনে একসাথে কি? দুজনে একসাথে জবের জন্য অ্যাপ্লাই করব। পরের দিন সকালে ওরা দুজনেই এই গ্রুপে অ্যাপ্লাই করে। আচ্ছা, অফিসের বসেরা নাকি লুচ্চা টাইপের হয়? সব অফিসের বস একরকম হয় না। কেন বলো তো? আমি তো পার্সোনাল সেক্রেটারি হয়ে যাব, সেজন্য আর কি বললাম। যদি ওই অফিসের বস আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে, তখন আমি কি করব? আরে আমি তো থাকবই ওই অফিসে। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। ওরা অ্যাপ্লাই করার 7 দিন পরে ওদের চাকরি হয়ে যায়। কিন্তু কিভাবে চাকরি হলো তা আপনারা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। চাকরি হওয়ার পরে ওরা অফিসে যায়। আসলে এই অফিসটা ছিল আরশের, সেজন্য আকাশের কথায় সব কিছুই সম্ভব হয়েছে। তবে ইরা আরশের পার্সোনাল সেক্রেটারি। এটা আমার টেবিল, তুমি ওই আমার সামনেই বসবে। তাহলে স্যার? যখন ও ডাকবে তখন যাবে। তুমি বসকে এরকম করে ডাকছো কেন বলো তো? আরে এমনিতে তেমন কিছু না। এরা কাজ করতে থাকে, একজন একজনকে দেখেই সময় কেটে যায়। প্রথম দিন কাজের কোনো প্রেশার পড়েনি। কিছু সময় পরেই আকাশ আরশের রুমে আসে। আমি তো কিছুই বুঝলাম না। তোকে এত কিছু বুঝতে হবে না, শুধু এতটুকু বোঝা রাখ, কয়েকটা মাস তোর অফিসে থাকবো আমরা দুজন। তোকে সবকিছু আগে বলেছি, নতুন করে তো আর কোনো কিছু বলতে হবে না তোকে। যদি ইরা বুঝতে পারে? যখন বুঝবে তখন দেখা যাবে। তুই যদি ওর যদি খারাপ নজরে তাকিয়েছিস। তুই কি জানিস না আমি ইতিকে ভালোবাসি? জানি আমি, তারপরও তোকে সাবধান করে দিলাম, ওকে অফিসের বাইরে মুঠো নেওয়া যাবে না। ঠিক আছে, কিন্তু তোরা কি রাতে একসাথে ঘুমাস? একই রুমে থাকলে একসাথেই তো ঘুমাবো। তুই শালা তো আমার থেকেও বড় লুচ্ছা। কেন জানি ওকে দেখে আমার ভালো লেগে যায়, ওর প্রতি একটা ফিল চলে আসে আমার মনের মধ্যে। দেখিস, তোর বাবা জানলে তোর আগে আমাকে গুলি করে মারবে, তারপর তোকে। এমনিতেই আমাকে বলে রেখেছে, তুই যদি আমার বাসায় আসিস তাহলে যেন ওনাকে জানাই আমি। বরাবরই মিথ্যা বলবি, তবে এটা সত্যি। ওকে দেখার পর কেন জানি না আমার অনেক ভালো লেগে যায়। ভাই, তুই নিজেকে আগে ঠিক কর। এমন একটা ভাব ধরছিস মনে হয় ওই মেয়েকে তুই এখনই বিয়ে করে ফেলবি। ও যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে তো ভালোই হয়, কিন্তু মেয়েটা কি রাজি আছে? হবে কি হবে না তা আমি জানি না, তবে চেষ্টা করতেই হবে। আচ্ছা শোন, তোকে যে জন্য ডেকেছি, আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব, তোকেও যেতে হবে আমাদের সাথে। আমি ওকে একা রেখে কীভাবে যাব? ওকে ওকে, সাথে নিয়ে চল। 4-5টা ছেলের মধ্যে আমি ইরাকে নিয়ে যাব? আরে ওরা তো আমাদের সাথেই যাবে, মানে আমাদের গার্লফ্রেন্ড সহ, সেজন্যই সমস্যা হবে না। আচ্ছা, আমি ইরাকে বলে দেখি ও কি বলে আর কি চায়। ঠিক আছে, কথা বল, দেখিস। সন্ধ্যার দিকে ওরা বাসায় আসে। ফ্রেশ হয়ে দুজন বসে আছে। প্রতিদিন এরকমভাবে ফিরলে কি থেকে কি করব? রান্না করব কখন? সবে মাত্র 6টা, 1-2 ঘন্টা রেস্ট নিয়ে তারপর আমরা রান্না শুরু করব। সেটা না হয় করলাম। একটা কথা বলো তো, কি কথা? তুমি ওই দিন বাড়িওয়ালার কাছে আমাকে তোমার স্বামী হিসাবে কেন পরিচয় করে দিলে? কয়েকটা কারণে এরকমটা করেছি, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ব্যাচেলার মেয়ে কেউ ভাড়া দিতে চায় না। আপনাকে দেখেও বুঝতে পেরেছি, বাসায় খুঁজতে খুঁজতে আপনি নিজেও ক্লান্ত, সেজন্য ভাবলাম স্বামী স্ত্রীর পরিচয় দিলে সহজে বাসা পেয়ে যাব। আমার সাথে যে থাকতেছো, ভয় করে না তোমার? ভয় তো করে, সেজন্য রান্নাঘর থেকে বটি এনে সাথে রেখে ঘুমায়। কি বলেন? আমি তো বিছানার পাশে কোনো বটি দেখলাম না। আমি কি তোমাকে দেখিয়ে রাখবো নাকি? আচ্ছা, একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমাদের বস ওনার বন্ধুদের সাথে ঘুরতে যাবে, সেজন্য উনি আমাকে বলছে তোমাকে নিয়ে যেন আমি যাই ওনাদের সাথে। ওই বস্তু দেখে আজ তো একটা খারাপ মানুষ, ও
উনি ঘুরতে যাবে ওনার বন্ধুদের সাথে, সেখানে আবার আমাকে সাথে কেন টানবে? নিশ্চয়ই বসের কোনো মতলব থাকবে। আরে আমি তো আছি। আর তাছাড়া ওনার বন্ধুরাও তো তাদের বউকে নিয়ে যাবে, কেউ তাদের গার্লফ্রেন্ডকেও নিয়ে যাবে। মেরে গেলে আমার কোনো আপত্তি নেই। তাহলে কাল বসকে হ্যাঁ বলে দিই, কি বলো? ঠিক আছে, বলে দিও। কিছুক্ষণ পরে তরকারি কাটতে গিয়ে আকাশের আঙ্গুল কিছুটা কেটে যায়। সেজন্য ইরা ওর জামার ওড়না কিছুটা ছিঁড়ে সেটা আঙ্গুলে বেঁধে দেয়। এত তাড়াহুড়া করলে কি চলবে? আমি কখনো এইসব করিনি, সেজন্য আমি জানি না। আচ্ছা, যাই হোক, এখন আর তোমাকে কিছু করতে হবে না, আমি বরং রান্না করে নিচ্ছি। একা একা তো পারবো না, তার চেয়ে ভালো হবে আমরা বাহির থেকে খাবার আনিয়ে নিই। বুঝলাম না, তোমার কি টাকার গাছ আছে? শুধু টাকা পয়সা খরচ করার ধান্দায় থাকো তুমি। তোমার একার পক্ষে অনেক কষ্ট হয়ে যাবে তো, সেজন্য বললাম আমি। ঠিক আছে, তাহলে নিচে যাও, খাবার নিয়ে আসো, সাথে ডক্টরের কাছে আঙ্গুল ওয়াশ করে নাও। নিচে এসে খাবার আনি, সাথে ওয়াশ করে নেয়। রাত 10টায় আকাশ খেতে যাবে, কিন্তু আঙ্গুলের জন্য পারছে না। চামচ দিয়ে যে খাবে সেটাও পারছে না। ব্যাপারটা ইরা বুঝতে পারে। পেরে আচ্ছা থাক, কষ্ট করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। সব ভাত ইরা ওর প্লেটে নিয়ে একবার আকাশকে খাইয়ে দিচ্ছে, আবার নিজে খাচ্ছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে ইরাকে। খাওয়ানো হয়ে এলে আজকে না তুমি খাইয়ে দিলে, কিন্তু কালকে কি করব? ওটা নিয়ে কাল ভাবা যাবে, এখন ঘুমাও। পরের দিন আকাশ আরশকে হ্যাঁ বলে। তারপর ওরা 5 দিন পরে ঠিক করে কোথায় যাবে ওরা। দুপুরের দিকে ইরা আকাশকে ডেকে একটা রুমে আসে। এখানে কেন আনলে? এখানে কেউ নেই, তোমাকে খাইয়ে দিতে সুবিধা হবে, নয়তো কেউ দেখলে বুঝতেই তো পারছো, কিছু তো একটা বলে বদনাম শুরু করে দেবে। বুঝতে পেরেছি আমি। এবারও খাইয়ে দেয়, তবে এবার আরশ তা দেখে ফেলে। হীরা তো ভয়ে শেষ, কেননা বসের কাছে ধরা পড়ে গেলে সেই জন্য। সরি স্যার, আসলে ওর আঙ্গুল কেটে গিয়েছে, সেজন্য ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। ও কি তোমার কেউ হয়? ও আমার হাজবেন্ড নয়। কথাটা শুনে আরশ আকাশের দিকে অবাক হয়ে তাকায়। আকাশও ইশারা করে কিছু একটা বোঝানোর চেষ্টা করে। ব্যাপারটা বুঝতে পেরে কিন্তু এটা তো অফিস মিস ইরা। কিন্তু দুপুরে তো সবাই অফিসেই খায়, এখন ওকে নিয়ে তো আমি বাসায় খাইয়ে দিয়ে আসতে পারবো না, সেজন্য এই রুমে এসেছি। ঠিক আছে, তাই করুন। বিকেলের দিকে ওই কাবাবে হাড্ডি হওয়া ছাড়া কি তোর আর কোনো কাজ নেই? বা তুমি ফুলের মধু খেয়ে বেড়াবে আর আমরা বললেই দোষ। আরে আর বলিস না, গতকাল রাতে তরকারি কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে কিছুটা, সেজন্য। বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, তা ভাবি কি রাজি হয়েছে? কার ভাবি? তোর বউ ইরার কথা বলছি। প্রথমত ও আমার বউ না, দ্বিতীয়ত তুই তো জানিস সব কিছু। তবে এই মেয়ে যদি তোর জীবনে সত্যিই আসে, তাহলে তোর জীবনটা সুন্দর হয়ে যাবে। আমি তো ভাবছি, তবে জোর করে চাই না ওর রিলেশন করুক আমার সাথে। কিন্তু তোর বাবা যদি জানতে পারে তুই ওনার পছন্দ করার মেয়েকে বিয়ে না করে পালিয়ে এসে এই মেয়েকে পছন্দ করেছিস, হ্যাঁ, তাহলে তোকে কই মাছের মতো ভাজা শুরু করবে আর তুই লাফাতে থাকবি। এভাবে বলে হার্ট অ্যাটাক করিয়ে দিস না। আচ্ছা, আমরা তাহলে 4 দিন পরে যাচ্ছি। ঠিক আছে। 4 দিন পরে ইরা, ইতি, আকাশ, আরশ ওরা 4 জন চলে যায় ঘোরার জন্য। ওখানে ইতিকে দেখে ইরা অবাক হয়। তুই এখানে কেন? আমারও সেম প্রশ্ন, তুই এখানে কেন? আরস তো আমার বয়ফ্রেন্ড। কি বলছিস? উনি তো আমার অফিসের বস। তুই চাকরি কেন করতে গেলি? ওই ছেলেটা কে? ওর সাথে আমি রুমে থাকি, আর আমরা একই সাথে জব করি। ছেলেটা তোর সাথে উল্টোপাল্টা কোনো কিছু করার চেষ্টা করছে না তো? আরে না, অনেক ভালো। দেখিস, আঙ্কেল কিন্তু তোর উপরে এখনো অনেক রেগে আছে। তুই কাজটা মোটেও কিন্তু ভালো করিসনি। এরপর যেদিন বাবার সামনে যাব, বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে যাব, বুঝতে পারলি? তোর বাবা তোদের দুজনকে গুলি করে মেরে ফেলবে। ওটা পরে দেখা যাবে, এখন চল ঘুরতে থাকি। ওরা ঘুরতে ঘুরতে ইতি ইরার পরিচয় আরশকে জানে। তারপর ওরা আরো বেশি ফ্রি হয়েছে। ওইদিকে ইরার বাবা মা, আমার মেয়ের কোনো খোঁজ তুমি পাচ্ছ না? তোমার নাকি অনেক ক্ষমতা, কই এখন দেখি তোমার কোনো ক্ষমতাই নেই। আর আমি যদি পুলিশকে জানাই, তাহলে আমাদের মান সম্মান তো যাবে। যা যাওয়ার সেটা তো ইরার বিয়ের সময়ই গেল। ভাগ্য ভালো, আমার বন্ধুর ছেলেও পালিয়ে গেছে, যার কারণে ওর সামনে আমার মুখটা থাকলো, নয়তো আমার কি হতো।
আমি এত কিছু জানি না। তুমি আমার মেয়েকে যেভাবে হোক আমার কাছে নিয়ে আসো। রফিক চৌধুরী কি করবে ভেবে উঠতে পারছে না। ওইদিকে আকাশের বাবা মা কথার পরে আপনাদের বলবো, কেননা এখন যদি বলে দিই গল্পের মজা আপনারা হারিয়ে ফেলবেন। ওদের ঘোরাঘুরি করে চলে আসে হোটেলে। তখন ইরা ইতি একটা রুমে, আকাশ আরস একটা রুমে। আচ্ছা, তুই কি ইরাকে ভালোবাসিস? ভালোবাসে কিনা জানি না, তবে ওকে আমার ভালো লাগে। তোর বাবা যদি জানতে পারে কি করবে ভেবে দেখেছিস তো? জানি বাবা আমার উপরে রেগে আছে, কিন্তু হুট করে একটা অপরিচিত মেয়েকে বললেই তো বিয়ে করা যায় না। তাহলে একটা মেয়েকে নিয়ে তোর বাবার সামনে চলে গিয়ে বলবি, বাবা আমি ওকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। এটা করতেই হবে। কয়েকটা দিন ওরা ঘোরাঘুরি করে চলে আসে বাসায়। সবটা গোছানো হলে আমি গোসলে গেলাম। আমাকেও কি সাথে আসতে হবে? তরকারি সব কেটে নেবে, তার মধ্যে আমি বের হয়ে যেন রান্না করতে পারি। ঠিক আছে, যাও। 20 মিনিটে সব কাটাকাটি করে ফেলে। ইরা বের হয়ে রান্না করতে যায়। ওইদিকে আকাশ যায় গোসলে। রাতের বেলায় আচ্ছা, একটা কথা বলো তো, কি কথা? তুমি বাসা থেকে পালিয়ে আসলে কেন? আমার বাবা মা তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে, আমি বিয়ের দিন পালিয়ে আসি। দেখুন, কাজটা কিন্তু মোটেও ভালো করেননি। ও মা, খারাপ কি করেছি? বিয়ের আগে বলতে পারতেন, শুধু শুধু পালিয়ে গিয়ে একটা মেয়েকে সমাজের চোখে খারাপ বানিয়ে দিলেন। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে মেয়েও পালিয়ে গেছে ওই রাতে। তাহলে তো ঠিকই আছে সবকিছু। ঠিক থাকারই কথা। পরের দিন সকালবেলায় অফিসে এসে একটা নতুন ছেলেকে দেখতে পায়। কেমন আছেন? আপনি কে? নতুন জয়েন করেছি। আমি বসের পিএ। আমি আর্টসের আত্মীয় হই। হো আচ্ছা, তাই বলুন। আপনার সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে কি? হাতে কাজ আছে, সেগুলো করে শেষ করতে হবে। ওই ছেলেকে দিয়ে দাও, ও তো এমনিতেই বসে। নিজের কাজ নিজেকেই করা ভালো। আরে রাখো তো, ওই তোকে বলছি। আমি কানে শুনতে পাই আর চোখেও ঠিকমতো দেখতে পাই। এই কাজগুলো করে রাখ। আমি কেন করব? কাজ তোকেই করতে হবে। আমি ওর সাথে কথা বলবো, সেই জন্য তুই ওর কাজ করে দিবি। যদি না করে দিই তাহলে কি করবি? তোকে এই অফিস থেকে বের করে দিব। ভয় দেখাচ্ছিস? আর সময় আত্মীয় হয়, ভুলে যাস না। বলে যায়নি বলেই তো তুই এখনো দাঁড়িয়ে আছিস তোর পায়ে, নয়তো এতক্ষণে তোর কি হাল করতাম আমি। কথাটা শুনে অভি হাত তুলে মারতে যাবে, ইরা হাত ধরে ফেলে। আপনার আত্মার এই অফিস হতে পারে, কিন্তু বলে কারো গায়ে হাত দেওয়ার অধিকার তো আপনার নেই। অভি রেগে যাওয়ার বদলে শান্ত হয়ে গেল, কেননা ইরাকে ইমপ্রেস করার জন্য অভি চুপ হয়ে যায়। আকাশের অনেক ভালো লাগলো এই ভেবে ওর জন্য ইরা প্রতিবাদ করেছে, সেই জন্য। কিছুক্ষণ পরে সরি ইরা, আমি বুঝতে পারিনি। আসলে তোমার সাথে কথা বলার জন্যই আমি কিন্তু। দেখুন, আমার কাছে আমাকে করতে দিন না। আমি আপনার সাথে কথা বলতে আগ্রহী কিনা সেটা না জেনেই নিজের প্রতি এত কনফিডেন্স রাখা মোটেও ঠিক না। এবার অভি কিছুটা লজ্জিত হয়ে ওখান থেকে চলে যায়। এরা দুজনে নিজেদের কাজ করতে থাকে। কাজ করা শেষ হলে দুপুরের খাবার কি খেয়ে নেবে? খাবার তো সাথে করে আনা হয়নি, দেখলেই তো রাতে ঠিকমতো খাবার থাকেনি। আমরা বরং রেস্টুরেন্টে থেকে খেয়ে আসি। আমি খাবার নিয়ে এসেছি। তুমি কখন খাবার আনলে? কাজের ফাঁকে নিচে গেলাম তখন। চলো ক্যান্টিনে যাই। ক্যান্টিনে না গিয়ে আমরা বরং অন্য রুমে যাই। জি না, কয়েকটা দিন আগেই তো গেলাম। তখন তোমার আঙ্গুর কিছুটা কেটে গিয়েছিল, সেজন্য আমি তোমাকে খাইয়ে দেওয়ার জন্য ওই রুমে গিয়েছিলাম। এখন তোমার আঙ্গুর পুরোপুরি ঠিক আছে, সেজন্য আর কোনো বাহানা চলবে না। ঠিক আছে, চলো ক্যান্টিনে। ওরা ক্যান্টিনে এসে খাবার খেতে থাকে। তখনই ওখানে অভি চলে আসে। বসবো কি আমি? না বললেও তো ঠিকই বসে যাবে। ওই, আমি তোর থেকে কি পারমিশন চেয়েছি? কথাটা তো এখানেই বললে। ইরা, আমি এখানে বসে খেতে পারি কি? তোমার কাছে তো খাবার এনে, তাহলে এখানে বসে থেকে কি করবে? এরাও লক্ষ্য করে অভির কাছে কোনো খাবার নেই। 1 মিনিট, আমি খাবার নিয়ে আসতেছি। ক্যান্টিন থেকে কিছু খাবার কিনে নেয়, তারপর সে খাবার নিয়ে বসতে যাবে, তার আগেই ওদের খাওয়া শেষ হয়ে যায়। ইরা, তুমি বসো, আমি খাবার খেতে খেতে তোমার সাথে গল্প করি কিছুক্ষণ। আমার হাতে অনেক কাজ পড়ে আছে, সেগুলো আমাকে করতে হবে। আরে আমি আরশকে বলে তোমার কাজ কমিয়ে দিব। আগে নিজের চরকায় তেল দিতে শিখুন, তারপর অন্য কারো চিন্তা করুন। তুমি এইভাবে কথাটা বলতে পারলে? আমি এভাবেই কথা বলি। ইরা চলে আসে, যদিও আকাশ তখন পাশে ছিল না।
ওর কল আসাতে দূরে এসেছিল কথা বলার জন্য। কিছুক্ষণ পরে এই অভিটা দেখতেছি মোটেও সুবিধার না। আমিও সেটাই দেখতেছি। তুমি কিন্তু ওর থেকে দূরে থাকবে। আমি তো দূরেই থাকি, ওই তো উল্টো লাইন মারার চেষ্টা করতেছে আমার সাথে। তুমি কি করে বুঝলে? আমার মতো যদি মেধাবী হতে তাহলে ঠিকই বুঝতে পারতে। তুমি নিজেকে চালাক বানাতে যে আমাকে বোকা বানিয়ে ফেললে। বেশি কথা বলো না, আমি বুঝি না আমি নাকি ওনার বিয়ে, অথচ ওনার সাথে কোথাও আমাকে যেতেও হয় না। কেন, তোমায় কি ঘুরতে পছন্দ? ঘুরতে কে না পছন্দ করে বলো? তোমার কথাটা ফেলে দেওয়ার মতো না, সেজন্য তো কয়েকটা দিন আগেও ঘুরে এসেছি। এর জন্যই তো মনটা অনেক ভালো লাগছে। ওইদিকে অভিত জিদে অবস্থা খারাপ, কেননা ইরার সাথে আকাশের এতটা ভাব দেখে। তখনই আরও সেখানে আসে। অভি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা, তোর কাছে তো ইরার মোবাইল নাম্বার আছে। সেটা তো থাকবেই, কিন্তু তুই ওর নাম্বার দিয়ে কি করবি? ওর মোবাইল নাম্বার আমার লাগবে। কেন চাইছিস সেটা তো বলবি। ওকে আমি পটাবো। এই কাজটা মোটেও করতে যাবি না। কেন, করলে ক্ষতি কি? তোকে আঙ্কেল তোর এই স্বভাবের জন্য এখানে তোকে পাঠিয়েছি। দেখতেছি সে আগের স্বভাবেই আছিস। দেখ, এটাই শেষবার। ওকে আমার অনেক ভালো লেগেছে। আমি ওকে যেভাবেই হোক কাছে পেতে চাই। তুই যদি আমার আত্মীয় না হয়ে অন্য কেউ হইতে, তোকে আমিই থাপ্পড় দিতাম। তোকে যদি এই রকম উল্টোপাল্টা কোনো কাজ করতে দেখি, আমি তোকে এই অফিসে রাখবো না। সামান্য একটা মেয়ের জন্য তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু ব্যাপারটা মোটেও সামান্য না, বুঝতে পেরেছিস? তোকে যা আমি বলেছি তাই কর। মেয়ের পিছনে এভাবে পড়ে থাকিস না আর। অভিত ভেতরে ভেতরে ফেটে যাচ্ছে, কোনো কিছুতেই কিছু করে উঠতে পারছে না, সেজন্য চুপ করে আছে। সন্ধ্যার দিকে বের হয়, ইরাকে নিয়ে সিএনজিতে উঠতে যাবে, অভি এসে বাধা দেয়। এ কি, তুমি এটা কি করছো? আমি কি করছি মানে? তুমি ওর সাথে যাচ্ছ কেন, তাও এত রাতে? আমি ওর সাথে যাব নাকি অন্য কারোর সাথে যাব সেসব কি তোমাকে বলতে হবে? তুমি এভাবে রেগে কেন কথা বলছো আমার সাথে? তো কিভাবে কথা বলবো? আমি তো শুধু জিজ্ঞেস করেছি তুমি ওর সাথে কেন যাচ্ছ। তাহলে কি তোর সাথে আসলে খুশি হতে? অনেকটা তো সেরকমই। দেখুন, আপনাকে আমি চিনি না, দ্বিতীয়ত আপনি আমার ব্যাপারে নাক গলাবেন না। আমি কি করব, কার সাথে যাব, সেসব কিছু আমার একান্তই ব্যাপার। তুমি কেন বুঝতে চাইছো না? তা কি বুঝবো আমি? আমি যে তোমাকে পছন্দ করি। তো আমি এই ব্যাপারে কি করতে পারি? তুমিও আমাকে পছন্দ করবা, ভালোবাসবা, তাহলেই তো হয়ে যায়। আমি না তোকে পছন্দ করি, না তোকে কখনো ভালোবাসবো। কি নেই আমার কাছে? সব কিছুই আছে আমার। আকাশ, চলো তো, ওর সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। ওটা চলে আসে বাসে, তবে ইরার মেজাজ অনেক গরম। বাসায় এসে তুমি কি বোবা? আমি কেন বোবা হতে যাব? তাহলে তুমি ওকে বাধা কেন দিলে না? দেখো, ছেলেটা তোমার সাথে কথা বলতে চাইছে, তুমি বলেছো। তোমার থেকে তো শুনলামই তুমি ওকে সাহায্য করতে পারো না। ওকে কেন আমি সহ্য করব বলো তো? সে আমি কি জানি, তবে এরপর থেকে ও তোমার সাথে ঝামেলা করতে আসে, তাহলে ওকে আমি মুঠো ছেড়ে দেবো না। সত্যি বলছো তো? 100% সত্য কথা। তাছাড়া তুমি যখন পছন্দ করো না, তখন তোমাকে যদি বিরক্ত করতে আসে, আমি তো আছি ওকে শাস্তি করার জন্য। ঠিক আছে, দেখবো কতটা পাশে থাকো আমার। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। ওইদিকে অভি ওর বন্ধুদের সাথে মদের দোকানে বসে আড্ডা দিতে থাকে। কি বলিস তুই? ওই মেয়ে তোকে কোনো পাত্তাই দিল না? আমার তো মনে হয় এই মেয়ে আর ওই ছেলের মধ্যে কোনো না কোনো চক্কর তো আছেই। আমারও তাই মনে হয়। নয়তো এরা যখন আমাকে ওই সব কথা বলছিল, ওই ছেলেটা ভালোই মজা দিচ্ছিল তখন। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ওই ছেলেকে উঠিয়ে নিয়ে আসি, তাহলে তো ল্যাটা অনেকটা চুকে যায়। কাজটা কি সহজ হবে আজ? ওহো, কেন হবে না? অভি, তুই শুধু এতটুকু খবর নে ও কোন সময় কোথায় থাকে, বাকিটা না হয় আমরা দেখে নিব। তুই কি বলছিস? তুই যা বলছিস তাই হবে। তবে চাই করবি না কেন, সাবধানে করতে হবে। এরা যেন বুঝতে না পারে। যদি বুঝে যায় তাহলে তো আমাকেও দুই চোখের বিষ মনে করবে। আমি আকাশকে সরিয়ে দিয়ে একটা নাটক সাজাবো। কিরকম নাটক বন্ধু? আকাশের পরে আমি ইরার কাছে যাব, ওকে সাহস দিব, আকাশকে খোঁজার নাম করে ওর পাশে পাশে থেকে ওর মনটা গলাবো। বুদ্ধি তো খারাপ না, কিন্তু যখন ও জানতে পারবে তুই আকাশকে মেরেছিস।
ও যতদিনে জানবে ততদিনে আমি ওকে আমার করে নিব। তাহলে আর যাই হোক, ও কোনো কিছু করে উঠতে পারবে না। ঠিক আছে বন্ধু, তুই খোঁজ খবর নিতে থাক, আমরা বাকিটা দেখে নেব। পরের দিন থেকে অভি খোঁজ খবর নিতে থাকে, কিভাবে কি করবে না করবে এসব কিছু ভাবতে থাকে। ভাবনা শেষ হয় 3 দিন পরে। একটাই সমস্যা, সেটা হলো আকাশ আর এরা একই সাথে অফিসে আসে আর একই সাথে ফিরে যায়। মাঝখানে যে সময়টা তখন অফিসেই থাকে, সেই সময় তো কিছুই করতে পারবো না। তাহলে একটা কাজ তো করাই যায়, ওকে সবার সামনে খারাপ বানিয়ে দিই। তবে এর জন্য একটা মেয়েকে আমদানি করতে হবে। ওই মেয়েকে দিয়ে ইরার থেকে আকাশকে আলাদা আমি করে নিব। 2 দিন পরে অফিসে একটা নতুন মেয়ে জয়েন হয়। যদিও অভি আরশকে বলে মেয়েটাকে চাকরি দেয়। প্রথম দিনেই মেয়েটা এসে আকাশের উপর পড়ে। সরি, আমি দেখতে পাইনি। এত বড় একটা লোককে তোমার চোখে পড়েনি? তুমি তো ইচ্ছে করে ওর উপরে এসে পড়েছো। এই মেয়ে, তুমি কে? আমাদের দুজনের মাঝে তুমি কেন নাক গলাতে এসেছো? আমাদের মানে? কখন কখন আপনার দিকে গেলাম? আমি পড়েছি তোমার উপরে, সেখানে যা বলার তুমি বলবে আমাকে। সেখানে এই মেয়ে কেন বলবে? ও আমার বউ হয়, ও বলবে না তো কে বলবে? অভি তো আমাকে এই কথাটা বলেনি। তুই কি ভাবছিস? তোমরা যে স্বামী স্ত্রী, এটা আমি বিশ্বাস করতে যাব কেন বলো তো? তুই বিশ্বাস করিস বা না করিস, তাতে আমাদের কি? তাহলে তোরা বিবাহিত না? আপনার সমস্যাকে বলুন তো। আমরা বিবাহিত না অবিবাহিত তা আমার মনে হয় এই ব্যাপারে আপনার নাক না গলালে হবে। আপনি ভুল করে পড়েছেন নাকি ইচ্ছে করে পড়েছেন তা একমাত্র আপনি জানেন। তবে পরিবর্তিতে যেন এরকমটা না হয়। বুঝলাম না, আমি কি দেখতে খারাপ নাকি যে আমি তোমার উপরে পড়াতে এত রাগ দেখাচ্ছ? এই মেয়ে, যাও তো এখান থেকে। আরুষি চলে এসে অভির সাথে কথা বলতে থাকে। কথা শেষ হলে, এখনই এত অধৈর্য হলে কি চলবে? আমাদের এমন কিছু করতে হবে যেন এরা নিজে থেকেই আকাশকে ঘৃণা করে। এগুলো করে আমার কি লাভ শুনি? আমি তোমাকে 10 লাখ টাকা দিব। এত কম দিবে টাকা? তোমাকে তো ওর সাথে রাত কাটাতে বলিনি, শুধু ইরার কাছে আকাশকে খারাপ বানালেই চলবে। ঠিক আছে, কয়েকটা দিন সময় দাও। 1 মাস লাগলেও সমস্যা নেই। এদের কথা তো শেষ, ওইদিকে আকাশ বসে আছে। তখনই ইরা আসে ওর কাছে। মন খারাপ কেন তোমার? আমি বুঝি না, এই মেয়ে কেন আমার উপর এসে পড়বে? আরে আমি তা কিভাবে বলবো? তুই না বললে আর কে বলবে বল? সেটা ওই মেয়েকে বলো। তোকে যদি আমি ওই মেয়ের সাথে কখনো দেখি তাহলে তোর খবর করে ছাড়বো। ঠিক আছে, আমি তো সেদে সেদে আর আসি না। মনে থাকে যেন কথাটা। মনে থাকবে। ওই দিনে কাজ শেষ করে ওরা বাসায় ফিরে। রাত 1টায় ইতির কল আসে। এত রাতে তুই কল করেছিস কেন? তোর বাবা অসুস্থ হয়ে হসপিটালে আছে। কি বলছিস? কি হয়েছে বাবার? সন্ধ্যা থেকে ওনার বুকে কিছুটা ব্যথা ছিল, পরে ঔষধ খাওয়াতে তো ঠিক হলো, কিন্তু রাত 12টায় ব্যথা আবারও হয়েছে। আন্টি কল দিয়ে জানালো। আমার মনে হয় তোকে একবার যাওয়া দরকার। তুই ঠিকানা বল, আমি এক্ষুনি আসতেছি। ইতির ঠিকানা দেয়। ততক্ষণে ইরা উঠে ফ্রেশ হয়ে আকাশকেও জাগিয়ে দেয়, যেন ফ্রেশ হয়ে নেয়। এত রাতে কোথায় যাবে? বাবা অসুস্থ, ওনাকে দেখতে হসপিটালে যাব। কাউকে তো সাথে নিতে হবে, সেজন্য আমি তোমাকে নিয়ে যাব সাথে করে। আগে বলবে না? ঠিকানা নিয়েছো? নিয়েছি, চলো এখন। ওরা কিছু ঘন্টা পরে হসপিটালে আসে। ইরা ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ইরার মা তো আকাশকে দেখে বরাবরই অবাক হয়। তোমাকে আমার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও যেন দেখেছি। না আন্টি, আপনার কোথাও ভুল হচ্ছে। আঙ্কেল এখন কেমন আছে? এখন অনেকটা ভালো আছে। আকাশ ভেতরে এসে ইরার বাবাকে দেখতে থাকে। ওই সময় ইরার মা ওনার মোবাইলে কিছু ছবি দেখতে থাকে। ছবি দেখে উনি নিজেই অবাক হয়, সেজন্য আকাশকে ডেকে বাহিরে আনে। আচ্ছা, একটা সত্যি কথা বলবে কি? জি বলুন আন্টি। তোমার বাবার নাম কি? শাহজাহান চৌধুরী আমার বাবার নাম। কথাটা শুনে ইরার মায়ের মুখে হাসি ফুটল। সেই জন্য, আচ্ছা, ইরাকে কোথায় পেলে তুমি? আসলে আমরা দুজনে একই ফ্ল্যাটে থাকি। আলাদা নাকি একসাথে? একসাথে যে থাকি এটা বলা যাবে না। শুধু উনি ইরার মা, পরে আমার কারণে উনি ইরাকে ভুল বুঝবে। কি ব্যাপার, চুপ করে আছো কেন? আমরা আলাদা থাকি। ওর কোন এক আন্টির সাথে থাকে আর আমি আমার মামার সাথে।
তোমার সাথে ইরার পরিচয় কিভাবে? একই ফ্ল্যাটে থাকি তো, যেতে আসতে দেখা হয়, সেই হিসাবে বুঝতেই তো পারছেন। আমার সাথে আমাদের বাসায় চলো। না আন্টি, অন্য কোনো দিন। এখন চলো, ভিতরে যাই। ভেতরে এসে আকাশ ইরাকে আড়ালে এনে সব কথা বলে দেয়। ইরাও ব্যাপারটা বুঝে নেয় ভালো করে। তারপর ইরাকে সেইভাবে বাহিরে এনে কথা বলতে থাকে। আচ্ছা, তুমি কি ওই ছেলেকে আগে থেকে চিনতে নাকি পরে পরিচয় হয়েছে? আগে থেকে চিনতাম না, পরেই পরিচয় হয় আমাদের। ওই ছেলেকে কি তোর পছন্দ হয়? এমনভাবে বলছো, মনে হয় আমি হ্যাঁ বলে দিলে ওর সাথে আমার বিয়ে পড়িয়ে দিবে। তুই যদি রাজি থাকিস তাহলে অবশ্যই দিব। কি, এ কথা তুমি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যদি ওই ছেলেকেই বিয়ে করতে চাস তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার তো মনে হচ্ছে তোমার আবার কি মনে হবে? তুই ওই ছেলেকে ভালোবাসিস, সেজন্য আমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে না করে তুই পালিয়ে গিয়েছিস। বিশ্বাস করো আম্মু, তোমরা একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো, মানলাম, কিন্তু তাকে আমি চিনি না, জানি না, বললেই কি বিয়ে করে ফেলা যায় নাকি? তাহলে এই ছেলেকে কিভাবে মনে ধরলো তোর? একে তো ওই ছেলেকে আমি ভালোবাসি না, দ্বিতীয়ত ও অনেক ভালো ছেলে, তবে ওকে কিছুটা পছন্দ করি। তাহলে ওকে মনের কথাটা বলে দে, তারপর তোদের দুজনের বিয়ে দিয়ে ঘরে তুলে দিব। আমি যদি ওকে বিয়ে করতে চাই তাহলে কি? এই যে বাবা ভিলেনের মতো এসে বাধা দিবে, উল্টো ওর ক্ষতি করতে না পারলে ওকে মেরেই ফেলবে। আচ্ছা, আমি তোকে কথা দিচ্ছি, তুই যদি এই ছেলেকে বিয়ে করিস তাহলে আমি তোর বাবাকে বোঝাবো। ঠিক আছে, আমি এই বিষয়ে ভেবে দেখব। কথা শেষ হয়, ভোর হয়ে যায়। ইরার বাবার জ্ঞান ফিরলে ওর বাবার সাথে একটু কথা বলে আকাশকে নিয়ে বেরিয়ে পড়ে। পথের মধ্যে এটা কি হলো? কই, কি হলো? তোমার বাবা অসুস্থ, কোথায় ওনার পাশে থেকে ওনার খেয়াল রাখবে, তা না করে তুমি চলে এসেছো। বাবা দেখাশোনা করার জন্য অনেক লোক আছে, সেসব নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। তুমি শুধু এটা ভাবো, তুমি কিভাবে বাঁচবে। কেন, আমার আবার কি হয়েছে? কি হয়নি সেটা বলো। বাবা তোমার সাথে আমাকে দেখে ফেলেছে। দেখেছে, এটা তো স্বাভাবিক। ব্যাপারটা মোটেও স্বাভাবিক না। আমার বাবা তার বন্ধু ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছিল, আমি তো পালিয়ে এসেছি। পালিয়ে এসেছো তো ভালোই করেছো। এখন বাবা তো ভাববে আমি তোমার জন্য পালিয়ে এসেছি। সমস্যা কি? এখন যখন মিথ্যা স্বামী স্ত্রী, তখন তোমার বাবার সামনেও তেমনটি অভিনয় করবো। বাবা তোমাকে সেই সুযোগ দিলে তো তুমি করবে। মানে কি করবে উনি? কোনো প্রশ্ন না করে সোজা মাথায় গুলি করবে। তুমি কি ভয় দেখানোর জন্য এসব বলছো? দেখো, এরকম হলে আমি তোমার সাথে আর থাকবো না। তুমি না থাকলো বাবা তোমাকে ঠিকই খুঁজে গুলি করে মারবে। এখন তাহলে বাঁচবো কি করে? আমরা যেভাবে আছি সেভাবে চলতে থাকি। এত সমস্যা হবে না তো? যদিও সমস্যা হয়, আমি পাশে থাকলে তোমাকে বাঁচাতে আমার সুবিধা হবে। আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আমি মারা গেলে বাবা মা তো এমনিতে সুখে শেষ হয়ে যাবে। আরে গাধা, এর জন্যই তো বলছি আমি, চুপ করে থাকো। এভাবে ওরা বাসায় ফিরে আবার ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ইরার বাবাকে নিয়ে বাসায় চলে আসে। তখন ওই ছেলে তো। ঠিকই ধরেছ। তাহলে কি? ওইরকম কিচ্ছু না, তবে চিন্তা করো না, তাড়াতাড়ি তা হবে। তাহলে পালিয়ে কেন গেল? হয়তো আগে চিনতো না, পরে পরিচয় হয়েছে, তাহলে আমি একটু নিশ্চিত হলাম। সেজন্য এবার টেনশন করা অফ দাও। ঠিক আছে, যখন নিশ্চিত হলাম তখন আর টেনশন করব না। দেখি ওরা সামনের দিকে কি করে। যাই করুক না কেন, সবকিছু ভালোভাবে হয়ে গেলেই হয়। সকালে ওরা অফিসে আসে। আকাশ আরশির রুমে আসে। ওখানে অভিও ছিল। এইটা কি ধরনের বিয়াদবি? আমাকে বলছিস? হ্যাঁ, তোকেই বলছি আমি। তুই কে আমাকে এ কথা বলার? আমি কে মানে? আর তুই কিছু বলছিস না কেন? তুই এত কথা বলিস কেন বলতো? তুই আমাকে এই কথাটা বলছিস, তাও সামান্য একটা কর্মচারীর জন্য? বেশি কথা বলবি না। আরশ, তোর কি হয়েছে? তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? তো কিভাবে কথা বলবো তুই বল? ও আমার রুমে এসেছে, আমার যা বলার ওকে বলবো, তুই বলার কে? কর্মচারী তোর রুমে একে তো পারমিশন ছাড়া আসে, আবার তোকে নাম ধরেও ডাকে, তাও তুই ওকে কিছুই বলছিস না। কখনো সেটা করবও না। তোর মা আমাকে বলাতে আমি তোকে কোম্পানিতে আসতে দিয়েছি,
না হয় কখনো তোকে আসতেও দিতাম না। অভি এক প্রকার অপমানিত হয়ে চলে যায় সেখান থেকে। এরপর এখন বল, ইরার বাবা এখন ঠিক আছে তো? এখন ঠিক আছে। তোকে দেখার পরে কিছু বলেনি? তখন তো কথা বলার অবস্থায় ছিল না। আজকের দিনটা রেস্ট নিয়ে তো আসতে পারতি। ইরার জন্য পারলাম কই। আচ্ছা একটা কথা, এই অভি আমার আর ইরার পেছনে কেন পড়ে আছে? আসলে অভি আমার দূর সম্পর্কের আত্মীয় হয়, ওর মেয়েদের প্রতি একটা বাজে নেশা আছে। সেজন্য হয়তো ইরার প্রতি ওর বাজে একটা নেশা তৈরি হয়ে গেছে। আমি চাইলেও ওকে কোম্পানি থেকে বের করে দিতে পারবো না। বুঝতেই তো পারছিস, ওর কথায় একটা নতুন মেয়ে কোম্পানিতে জয়েন্ট করেছে। ওই মেয়েটারই তো সমস্যা আছে। ওই মেয়ের আবার কি সমস্যা? পরবর্তীতে সবটা বলতে থাকে। সবটা শোনার পরেই তুই বললে আমি ওই মেয়েকেও বের করে দিব। এখন দরকার নেই, আমি দেখি ওই মেয়েকে নিয়ে এসে ও ঠিক কি করতে চায়। যেমনটা তোর ইচ্ছা। রুম থেকে বের হয়ে দেখে অভি ইরার দিকে তাকিয়ে আছে। আরফি আকাশের পাশে এসে দাঁড়ায়। কি দেখো এমন করে? যাই দেখি না কেন, তোকে কি বলতে হবে? আচ্ছা, ওই মেয়ের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? বিবেক? সেটা আবার কি? যদি থাকতো তোর মধ্যে তাহলে বুঝতে পারতি, যেহেতু নেই সেজন্য জানার কথাও না। অপমান করছো আমাকে? যদি সেটাই মনে হয় তোমার কাছে তাহলে ওটাই হবে। এখন আমার সামনে থেকে যাও, বেশি আশেপাশে দেখলে খবর আছে তোমার। রাতের বেলায় ইরা রান্না করতে থাকে। তখন তোর পাশে ওই মেয়েটা এরকম ঘুরঘুর কেন করে? কোন মেয়ে? নতুন যে মেয়েটা এসেছে। তোমার চোখে আমাকে খারাপ বানাতে এনেছে? আমি ঠিক বুঝলাম না। এরপর আরশের সাথে হওয়া কথাগুলো বলে ইরাকে। তাহলে কাহিনী এই জায়গায়? ঠিক ধরেছ। কিন্তু ওই ছেলে আমাকে কেন পেতে চায়? সত্যি বলতে তোমাকে তো আমিও পেতে চাই আমার জীবনের সঙ্গী হিসাবে। কথাটা বলেই আকাশ নিজেই নিজের মুখ চেপে ধরে। কেননা বলতে বলতে যে এরকমভাবে বলে ফেলবে তা বুঝতে পারেনি। কথা শুনে ইরাও কিছুটা লজ্জা পায়। ও, তাহলে কাহিনী সব একই জায়গায় এসে জমা হয়েছে। মুখ ফসকে বেরিয়ে গেছে। কিছু কথাটা তো সত্যি ছিল। ঠিক ধরেছ। তাছাড়া তুমি দেখতেও খারাপ না, তোমার সাথে করাই যায়। করা যায় মানে? প্রেমের কথা বলছি। তার মানে তুমি রাজি আছো? তুমি আমার জন্য যা করলে তার জন্য তো রাজি হওয়াই যায়। তাছাড়া আবার কি? তাছাড়া তোমাকে বাবা মা দুজনেই পছন্দ করেছে। কি জন্য করেছে তা বুঝতে পারছি না। আচ্ছা যদি পছন্দ না করতো? তাহলে হসপিটালের বাইরে যে সিকিউরিটি ছিল আর রুমের বাইরেও ছিল, তাহলে কি তারা আমাকে মেরে ফেলতো? একদম ঠিক ধরেছ। হ্যাঁ আল্লাহ, কি সাংঘাতিক কথাবার্তা। পছন্দ না হলে মেরে ফেলতো? এটা আবার কেমন কথা? এইটাই তো কথা, তোমাকে কেন যে ওনাদের পছন্দ হয়েছে তা আমি বুঝতে পারছি না। যাই হোক, যখন জীবিত আছো তখন আর ভয় নেই। তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। এখন আবার কোথায় যাবে? 30 মিনিট লাগবে। বের হয়ে একটা ফুলের দোকানে আসে। ফুল কিনে স্বর্ণের দোকানে এসে একটা রিং নেয়। সেগুলো নিয়ে বাসায় আসে। আই লাভ ইউ ইরা। আই লাভ ইউ টু আকাশ। এরপর ইরার আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। এরকম কিছু যে এত তাড়াতাড়ি হয়ে যাবে তা ইরা নিজেও বুঝতে পারেনি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো ওরা দুজন দুজনকে পছন্দ করে। তার উপর ইরার পরিবারও আকাশকে মেনে নিয়েছে। কিন্তু কী কারণে মেনে নিলেও তা অনেকের অজানা। সে কারণটাও জানতে পারবেন সামনের দিকে। তাহলে আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। কথা দাও আমাকে, বলবো যে আমার হাত কখনো ছেড়ে দিবে না। কথা দিলাম, কখনো ছেড়ে দিব না তোমার হাত। তুমিও কিন্তু কখনো আমাকে ছেড়ে যেও না। কথা দিলাম, ছেড়ে দিব না কখনো। ওই রাত থেকে ওদের রিলেশন শুরু হয়। সকালে দুজনেই ফ্রেশ হয়ে অফিসে আসে। তখন অভি আসে রুমে। তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে কি কথা থাকবে? দেখো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বিবাহিত। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন কি করেন না সেটা আমার জানার কোনো ইচ্ছেটাও নেই। তুমি যে মিথ্যে বলতেছো সেটা আমি জানি। সেটা আপনার ইচ্ছে, আমার এই নিয়ে বলার মতো কিচ্ছুই নেই। তোমাকে আমায় ভালোবাসতেই হবে। যদি না বাসি? আপোষে না হলেও জোর করে হলেও তোমাকে আমার করে নিব। যাই করো না কেন, কোনো লাভ হবে না। যে ছেলেটা তোমাকে প্রতিদিন
নেওয়া আশা করে আমি জানি ওই ছেলেটা তোমাকে ওর প্রেমের ফাঁদে ফেলেছে। তা জেনে আপনার কি কাজ? দেখুন, ভালো হবে আমাদের ব্যাপারে নাক না গলানো। আমি কিন্তু এর একটা শেষে দেখে ছাড়ব। সেটা আপনার ইচ্ছে, তবে আমার সাথে লাগতে আসলে মোটেও ভালো হবে না বলে দিলাম। ও তাই নাকি? কি করবে শুনি? তোমাকে অফিস থেকে বের করে দিতে আমার কয়েকটা মিনিট লাগবে। তাহলে তো আরও ভালো। আমি আকাশকে নিয়ে বের হয়ে যাব, তারপর অন্য অফিসে জব নিব। তাহলে তোর অন্তত সেখানে আসার প্রয়োজন হবে না। অনেক চালাক তুমি এরা। একটু একটু চালাক হতে হয়। এই বলে ওরা যে যার কাজে লেগে পড়ে। সন্ধ্যার দিকে পুরো ব্যাপারটা আকাশকে জানায়। ওই ছেলেকে কালকে দেখে নিব। না থাক, এমনি তো কোম্পানির বসের আত্মীয় হয়। যেই হোক না কেন তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু ওকে তো আমি কোনোভাবেই ছেড়ে দেব না। মাথা ঠান্ডা রেখে এখন চলো বাসায়। ওরা বাসায় যায়। 3 দিন পরে ইরার বাবা মা বিবাহ বার্ষিকী, কিন্তু ইরা যাবে না বলছে। তুমি যাবে, দরকার হলে আমিও যাব। তুমি এসে কি করবে? বাবা তো আমাকে দেখলেই রেগে যাবে। আর দরকার হলে আমি বুঝিয়ে বলবো ওনাদের। বডিগার্ডগুলো যদি তোমাকে গুলি করে দেয়, তাহলে আমিও কিন্তু নিজের জীবনটা শেষ করে দেব। চিন্তা করো না, এরকম কোনো কিছুই হবে না। 3 দিন পরে ওরা ইরার বাবা মা পার্টিতে আসে। ভেতরে আসার পরে বড় বড় বিজনেসম্যানরা আকাশকে সালাম দিচ্ছে। ব্যাপারটা কি বলো তো? কোন বিষয়ে? ওনারা তোমাকে সালাম কেন দিচ্ছে? মনে তো হয় তোমাকে অনেক আগে থেকে চিনে ওনারা। আরে তুমি পাশে ছিলে তো, সেজন্য তোমাকে হয়তো সালাম দিয়েছে। মোটেও আমাকে দেয়নি, কেননা ওনারা আমার বাবার থেকে অনেক ধনী। সেজন্য আমাকে কেন সালাম দিবে বলো? তাহলে হয়তো আমাকে অন্য কেউ ভেবে সালাম দিয়েছে। হতে পারে। এখন ভিতরে না জানি বাবা মা কি করবে। তোমার থেকে তো বেশি আমার ভয় করছে। তাহলে চলো ফিরে যাই। আরে কি বলো, এত দূর যখন এসেছি তখন দেখা করেই যাই। তাছাড়া হসপিটালে তো দেখতে গিয়েছি ওনাকে, হয়তো সে কথা ভেবে মাফ করে দিতেও পারে। সত্যি বলছো তো? তাও আমার ভয় করছে। বলতে বলতে ইরার বাবা মা সামনে আসে। ওনারাও অনেক খুশি হয়। তারপর ইরা আর আকাশের পরিচয় করিয়ে দেয়। এরপর একে একে সবাই এসে ওদের স্বাগতম জানাতে থাকে। কিছু সময় পরে তুমি কি কিছু লুকাচ্ছ? কই না তো, কি লুকাবো আমি? তোমার কথাবার্তায় মনে হয় তুমি ওদের অনেক ভালো করে চিনো, আর ওনারা তোমাকেও। নয়তো আমার বাবাকে ওনারা অতটা পাত্তাও দিচ্ছে না যতটা তোমাকে দিচ্ছে। আরে তোমার বাবা পরিচয় করিয়ে দিল না, সেজন্য সবাই এসেছে কথা বলার জন্য। আচ্ছা, আমরা আজকের রাতটা এখানে থাকবো। ঠিক আছে, তাই হবে। রাত 10টার ভেতরে সবাই চলে যায়। ইরা আকাশকে ওই রুমে নিয়ে আসে। রুম দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি এত বড় লোক? বড়লোক হয়েছি তো কি হয়েছে? কিছু হয়নি। তা তুমি চাকরি না করে বাসায় ফিরে আসলেই তো হয়। এতদিন তো ভয়ে আসিনি, যদি বাসায় ফিরে বাবা মা তাদের বন্ধুর ছেলের সাথে আমার বিয়েটা দিয়ে দেয়। এখন যেহেতু আমাকে ওনাদের পছন্দ হয়েছে, তখন আর তুমি ওখানে না থেকে বাসায় ফিরে আসো। ভালো কথা মনে পড়লো। কি কথা বলো? তোমার পরিবারে কে কে আছে? আমি তো এসব বিষয়ে কোনো কিছুই জানি না। আমার বাবা মা আছে, তোমাকে তো বলেছি। তুমিও বাসায় ফিরে যাও। আমি তো যাচ্ছি না, যদি তাদের বন্ধুর মেয়ের সাথে। আরে তুমি কি ছোট নাকি যে তোমাকে ধরে বিয়ে দিয়ে দিবে? এমনিতে বিয়ের দিন আমি পালিয়ে এসেছি। ভীতু ছেলেরাই পালায়। তোমার মতো সাহসী মেয়েরা মনে হয় পালায় না। আগে জানলে পালাতাম না। এখন কি করবে? এখানে থাকবে নাকি ফিরে যাবে? এখানে থাকবো না, তাছাড়া আর কয়েকটা মাস পরে আমরা বিয়ে করব। আমি তো চিন্তায় আছি, বাবা মা কোনোভাবে রাজি হবে কিনা। ধরে নাও তোমার বাবা মা রাজি। বললেই হলো নাকি? বললেই হবে, বুঝতে পেরেছো? তুমি যখন বলছো তখন না হয় মেনেই নিলাম। পরের দিন ওরা আবার নিজেদের বাসায় চলে আসে। বাসায় আসার 3 দিন পরেই চলো তোমার বাসায় যাব। আমার বাসায় কেন? আমাদের বিয়ের কথা বলবো। তাহলে বাবা মার সাথে তোমাকেও গুলি করে মারবে। তোমার বাবাও গুলি করে? করে তো, যখন ওনার রাগ হয় কারোর উপরে। উনি আমার কোনো ক্ষতিই করবে না? আমি বিশ্বাস করি না। তাহলে তুমি তোমার বাসার ঠিকানা দাও আমাকে। আমার বাবা মা যেখানে আমাকে পেলে গুলি করবে, সেখানে তোমাকে পেলে যে কি হাল করবে তুমি কেন বুঝতে চাইছো না? তুমি ঠিকানা দিবে কিনা তা আমাকে বলো। ইরা জোরাজোরি করায় বাধ্য হয়ে ঠিকানা দেয়। সকালবেলায় ইরা আকাশকে দেওয়া ঠিকানায় আসে।
এসে আকাশের বাবা মার সাথে কথা বলতে থাকে। কথা শেষ করে যদি আগেই তোকে দেখতাম তাহলে তো এত কাহিনী আর হতো না। তবে যাই হয়েছে ভালোই হয়েছে। তোমরা দুজন দুজনকে জানতে পেরেছো। ঠিক ধরেছেন। আকাশ কেন আসেনি? আপনার ভয় আসেনি। আমার ভয়ে কেন? আপনি তো দেখলে ওকে গুলি করবেন এরকমটাই আমাকে বলল। একটা শিক্ষা তো ওকে দেব। আমরা কি ওর জন্য খারাপ কোনো মেয়েকে পছন্দ করেছি কি, যে বিয়ের দিন পালিয়ে যাবে? থাক আঙ্কেল, যা হওয়ার হয়েছে। এই নিয়ে আর কোনো ঝামেলা করার দরকার নেই। তুমি কিন্তু আসবে মাঝে মাঝে। আমার শ্বশুরবাড়ি, আমাকে তো আসতেই হবে। পরের বার আকাশকে নিয়েই কিন্তু ফিরবে। একসাথে বিয়ে করে তারপর ফিরে আসবো। আমরা কি একমাত্র ছেলের বিয়ে দেখবো না তাহলে? অনুষ্ঠান তো এখানে এসেই করব। চলি আঙ্কেল আন্টি। সন্ধ্যের আগে ইরা যখন বাসায় ফিরে আসে তখন তোমার দিকে কিছুই হয়নি। তুমি কি ভাবছো? হুম হুম। আমি তো ভেবেছি বাবা তোমাকে এতক্ষণে বেঁধে রেখে আমাকে আসার জন্য বলবে। কিন্তু এরকম কিছুই হয়নি, তাই তো। সেটাই তো দেখতেছি। আচ্ছা, তুমি কি সত্যি আমার বাসায় গিয়েছো নাকি অন্য কারো বাসায়? এই দেখো তোমার বাবা মার সাথে ছবি। আর এই দেখো তোমার রুমে এসে ছবি নিলাম, বিছানায় শুয়ে ছবি নিলাম। তাহলে বাবা মা তোমাকে মেনে নিয়েছে? না নিয়ে আর কোনো উপায় আছে ওনাদের কাছে? তুমি এমন কি বলেছো যে ওনারা মেনে নিয়েছে? আমি ওনাদের বলেছি তোমার সাথে আমার অনেক বছরের সম্পর্ক ছিল, সেজন্য তুমি বিয়ে না করে পালিয়ে গেলে। এইটুকু শুনেই তারপর তো তোমাকে গুলি করার কথা। এরপর বলেছি তোমার সন্তান আমার পেটে। হুম। কি এত বড় একটা মিথ্যা তুমি বলতে পারলে? এই মিথ্যে কথাটা বলেছি বলেই তো আমি এখনো জীবিত আছি। তাহলে ঠিক আছে। আমাকে একটা নেকলেসও দিয়েছে, সাথে এটাও বলেছে আমি যেন তোমাকে নিয়ে তোমাদের বাসায় ফিরে যাই। কিন্তু তোমার বাবা মা? আমার বাবা মা পরে আসবে, সমস্যা নেই তো। সমস্যা না হলেই ভালো। এখন চলো, কখন করব বিয়ে? বছরটা শেষ হোক, তারপর না হয় বিয়েটা করে নেব। আচ্ছা তাই হবে। পরের দিন ইরা অফিসে আসে আকাশের আগে, কেননা ওর কিছু কাজ ছিল, সেজন্য এসে তা করতে থাকে। তখন এরা তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কথা? তাও কোন বিষয় নিয়ে? আমি তোমাকে বিয়ে করতে চাই। থাপ্পড় কি এখন খাবে নাকি আরো পরে খাবে? বিয়ে করতেই তো চেয়েছি। আমি কিন্তু স্যারকে সব বলে দেব। ওকে কি বলবে? যা বলার ওনাকেই বলবো, তাও আজকেই। কেবিন থেকে উঠে চলে আসে আরশির রুমে, এসে ওকে সব কথা বলতে থাকে। চলো আমার সাথে। রুম থেকে বের হয়ে অভিকে খুঁজতে থাকে, কিন্তু তাও পাচ্ছে না কোনোভাবে। তখন আকাশও আসে। এটা কি হয়েছে? অভি আমাকে উল্টাপাল্টা কথা বলে। আরশ, তুই ওর ব্যবস্থা করবি নাকি আমি করব? যা করার আমি করব। ইরা তুমি পারবে না। অবশ্যই এলেই ওকে বের করে দিবি। ঠিক আছে, তাই করব। কিছুক্ষণ পরে আকাশ নিচে নামে, তখন কেউ একজন ওকে অজ্ঞান করে ফেলে। কয়েকটা ঘন্টা পরে যখন জ্ঞান ফিরে একই জায়গার মধ্যে পায়। এটা কি হলো? আমাকে অজ্ঞান করার পরও কোনো কিছুই করলো না? দৌড়াদৌড়ি করে উপরে আসে, এসে দেখে ইরাও নেই। অফিসে তেমন একটা লোকও নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে অফিস সময় শেষ। পকেট থেকে ফোন বের করে তবে তাও বন্ধ অবস্থায় পায়, সেজন্য চালু করে ইরাকে কল দেয়। আকাশের কল পেয়ে ইরা রিসিভ করে, আকাশ কোথায় তুমি? তোমাকে কত জায়গায় খুঁজেছি, তোমার ফোন বন্ধ পাচ্ছি, থানায় যে যাব সেটাও পাচ্ছি না। আচ্ছা চিন্তা করো না, আমি আসতেছি। আর শোনো, অভিকে বের করে দিয়েছে। ভালো করেছো। আর এই মেয়েটাকে? ওই মেয়ে তো আজকে অফিসে আসেনি। আচ্ছা, আমি বাসায় এসে কথা বলবো। কল কেটে দেয়। বাসায় এসে শার্ট খুলে তখন ইরা আকাশের পিঠে অনেকগুলো ঠোঁটের দাগ দেখতে পায়। তোমার পিঠে এসব কি? আমার পিঠে আবার কি হবে? এই দেখো। একটা ছবি উঠিয়ে আকাশকে দেখায়। ও নিজেও জানে না এই কিসগুলো ওকে করেছে কে, কেননা ও তো অজ্ঞান ছিল। আমি জানি না কিভাবে এগুলো আসলো। তুমি বিশ্বাস করো এরা? আগে তুমি ফ্রেশ হও। গোসলে চলে যায়, তাও ইরার মনে খুঁতখুত তো করবেই। রাতে 2টায় ইরার মোবাইলে অনেক কিছু ছবি আর ভিডিও আসে, সেগুলোতে আরশি আর আকাশকে একই বিছানায় দেখা যায়। ছবি আর ভিডিও দেখি ইরা তো বিশ্বাসই করতে পারছে না এরকম কোনো কিছু হবে। তাও আকাশকে কিছুই বলল না। সকালবেলায় অফিসে, আরশি এইসব কি? কোন সব? আমাকে যা পাঠিয়েছো তার কথা বলছি।
যা পাঠিয়েছি তা কি দেখতে পাওনি? দেখতে পেয়েছি বলেই তো চুপ করে আছি। সত্যি আকাশ তোমাকে উপর দিয়ে ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে ও আমাকেই চায়। তো কি হয়েছে, দুজনে একসাথে ওকে বিয়ে করব? তোমার কি ওর উপরে রাগ হচ্ছে না? হো মা, রাগ কেন হবে? ও একাধিক গার্লফ্রেন্ড থাকতেই পারে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। তোমার কি ওকে ছেড়ে দিতে ইচ্ছে করে না? মোটেও হচ্ছে না। কথাটা শুনে আরশি তো চলে যায়, তবে ইরা ভালো করেই জানে কোনো একটা রহস্য তো আরশি লুকাচ্ছে, সেজন্য এরকম করছে। সেজন্য সিসিটিভি রুমে আসে, আকাশ যা যা বলেছে সে অনুযায়ী ভিডিও দেখতে থাকে। তখন দেখতে পায় অনেক কিছুই। তাহলে তো আকাশ ঠিকই বলেছে, ওকে অজ্ঞান করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়, তারপর অভি আরশির সাথে আকাশকে নিয়ে এই ছবি আর ভিডিও বানায়, যেন আকাশকে আমার চোখে খারাপ বানাতে পারে। তবে আকাশকে এসব জানতে দেওয়া যাবে না। কিছুক্ষণ পরে আবার কেবিনে আসে, তখন দেখে আকাশ ওর কাজ করছে। তুমি এত লেট করলে যে? আর বলো না, ঘুমই তো ভাঙেনি। আমি তো অনেকবার ডেকেছি, তোমার ঘুম ভাঙেনি বলে আমি চলে এসেছি। আরশি আমার দিকে এরকমভাবে থাকায় কেন? দূর, ওর তাকানো চোখ দিও না তো। কিন্তু ওর বারবার আমার দিকে তাকায় কেন? তোকে না বলেছি ওর দিকে তাকাবি না? আচ্ছা, তাকাবো না। ওই দিনটা শেষ হয়, আরশি আর অভি একটা সাইডে চলে যায়। ওখানে যাওয়ার পরে ইরাকে সব দেখিয়েছিস? সব তো দেখালাম, কিন্তু ও তো কোনো রিয়াক্টই করলো না। কি বলো, ওকে ঠিকমতো সব পাঠিয়েছো তো? সব কিছুই পাঠিয়েছি, সাথে বলেছি। তাহলে কোনো পরিবর্তন কেন নেই? সেটাই তো জানি না। কি করার, ওরা নিজেদের কথা শেষ হয়। ওইদিকে রাতের বেলায় আচ্ছা, তুমি এত বড় লোক, তা আগে কেন বলনি? বলে কি করতে? তাহলে আর এই বাড়িতে না থেকে তোমার বাড়িতে গিয়ে থাকতাম। আমি বাড়ি থেকে পালিয়েছি ওখানে থাকার জন্য নাকি? সেটা তো তুমি জানো। যাই হোক, তোমাকে যা বলতেছিলাম, শুনছি, বলো। আরশি আর অভি মিলে কিন্তু আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। ওরা আমার ক্ষতি কেন করতে যাবে? অভি আমাকে চায়, সেজন্য আমার ক্ষতি তো করবে না, কিন্তু তোমাকে আমার থেকে আলাদা করার জন্য আরশিকে নিয়ে এসেছে। কি বলো? তুমি এত কিছু জানো কি করে? অনেক কিছু জানতে হয়, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। 5 দিন পরে আচ্ছা শোনো, আমি অফিসে যাচ্ছি, আর আজকে আমরা রিজন দিয়ে দেব। তারপর কি করবে? তুমি তোমার বাসায় আর আমি আমার বাসায়। তারপর আমি আমার বাবা মার সাথে তোমার বাড়িতে আসবো বিয়ের কথাবার্তা বলার জন্য, তাই তো? যাক, এতদিনে তোমার মাথায় বুদ্ধি এলো। ইরা বেরিয়ে যায় অফিসে। আকাশও যাবে, তবে কিছুক্ষণ পরে। অফিসে এসে আরশকে সবটা বলে। সবটা শোনার পরে আরেকটা কথা, আকাশ কিন্তু আমার বন্ধু হয়। এই জন্য ইন্টারভিউ ছাড়াই চাকরি হয়ে গেল আমাদের। তেমনই ধরে নিন। বিয়েতে অবশ্যই আসবে। এই খবরটা আরশি অভিকে জানিয়ে দেয়। অভি তো লোকজন নিয়ে রেডি হয়ে আছে। কিছুক্ষণ পরে ইরা বের হয় আর ওকে উঠিয়ে নিয়ে যায়। খবরটা আকাশ জেনে যায়, তারপর ওর বাবাকে কল দেয়। বাবা, আমার সিকিউরিটিগুলোকে এই ঠিকানায় আসতে বলো। একটা ঠিকানা দেয়, ওই ঠিকানায় সিকিউরিটিগুলো চলে আসে। তারপর ইরা যেখানে আছে সেখানে যেতে থাকে, তবে সে লোকেশন ইরার মোবাইল থেকেই পায়। এরা তোমাকে পাওয়ার জন্য কত কে করেছি, তাও তুমি আমাকে কোনো পাত্তাই দিলে না। তোর মতো খারাপ লোককে আমি কোনো পাত্তাই কখনো দিতাম না। সেই জন্য তো আজকে তোকে উঠিয়ে এনেছি। এখন তোকে আমি ভোগ করব, তারপর তোকে বিয়ে করব। যদিও তোর আগে আরও অনেক মেয়েকেই আমি উঠিয়ে এনেছি, তাদের ভোগও করেছি, কিন্তু তোকে দেখে কেন জানি বিয়ে করতে ইচ্ছে হলো। পারলে আগে বিয়ে কর, সেটা করে দেখা। তোর মতো কাপুরুষ সেটা কখনো পারবে না। বিয়ে যে তুই সহজে করবি না সেটা আমি জানি। তোকে নষ্ট করে ফেললে তখন আকাশ তোকে এমনিতেও বিয়ে করবে না, তখন আমাকে ছাড়া তোর অন্য কোনো উপায়ও থাকবে না। তুই শালা এত খারাপ। খারাপ বলেই তো তোকে উঠিয়ে এনেছি, খারাপ না হলে তোকে উঠিয়ে আনতাম নাকি? বলেই হাসতে থাকে। ইরা তো অভির হাসি দেখে ওর শরীর জ্বলে যাওয়ার মতন অবস্থা। কিছুক্ষণের ভেতর আকাশও চলে আসে। ওখানে এসে অভিকে ইচ্ছে মতন মারতে থাকে। ইরা, ওকে মেরে ফেলবো কি? পুরোপুরি মারতে হবে না, ও যেন কখনো দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করে দাও। তুমি যখন বলছো তখন তাই হবে। অভির পায়ে গুঁড়ো করে 2টা, যেন ও আর কখনো দাঁড়াতে না পারে।
তারপর সিকিউরিটি দিয়ে অভিকে হাসপাতালে পাঠিয়ে দেয়। তুমি আমাকে আগে জানাবে না? আমি কি আগে থেকে জানতাম নাকি ও যে আমাকে কিডন্যাপ করবে? এটা অবশ্য ঠিক বলেছো। এখন চলো, তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই, আর আমিও আমার বাসায় যাই। কিছুক্ষণ পরে ইরাকে ওর বাসায় পৌঁছে দেয়। তারপর আকাশ যখন ওর বাসায় ফিরে আসে, ওই দিন বাড়ি থেকে কেন পালিয়ে গিয়েছিস? তোমরা একটা অপরিচিত মেয়ের সাথে আমার বিয়ে দিতে চেয়েছো, আমি সেটা মানতাম কি করে? তাই বলে মেয়েদের মতো পালিয়ে যাবি? যে মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে মেয়েও তো পালিয়ে গেছে। সেই মেয়ে পালিয়েছে তোকে খোঁজার জন্য। আমাকে খোঁজার জন্য মানে? বাকিটা বিয়ের পরে ইরার মুখ থেকে শুনে নিবি। পরের দিন পুরো পরিবার ইরার পরিবার আসে। ওখানে বিয়ের দিন তারিখ ঠিক করে। এবার বেশি লেট করা যাবে না। আমিও সেটাই ভাবছি। আজকেই তোদের বিয়ে দিয়ে দেব। আমরা তো পালাবো না। বাবা, তুমি যেন ইরার থেকে জানতে বলেছো। সেটা বিয়ের রাতে জানতে পারবে, মানে আজ রাতে। কিছুক্ষণ পরে কাজী এসে বিয়ে পড়িয়ে চলে যায়। রাতের বেলায় ইরা বসে আছে আকাশের রুমে। যখন ভেতরে আসবে তখন ওখানেই দাঁড়া, তোকে বাসও করতে হবে না। তোমার আবার কি হলো? কি সব বলতেছো? তুই ওই দিন ইরাকে বিয়ে না করে কেন পালিয়ে গিয়েছিস সেটা আগে আমাকে বল। যে মেয়েকে আমি কখনো দেখিনি সে মেয়েকে আমি কেন বিয়ে করব বলো? তাছাড়া ওই দিন বিয়ে যদি করতাম তাহলে কি তোমাকে পেতাম আজকে? যদি ওই দিন বিয়েটা করতে তাহলে এতগুলো দিন তোমার আদর সোহাগ সবকিছু আমি পেতাম। আমি ঠিক বুঝলাম না। ওই দিন তোর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তুই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরে আমি তোকে খোঁজার জন্য পালিয়ে যাই। আমি ভেবেছিলাম তুই অন্য কাউকে ভালোবাসিস। কি তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল? ঠিক ধরেছিস। নয়তো আমার কি ঠেকা পড়েছে তোর মতো আকাই মা পোলার লগে রুম শেয়ার করে থাকতে? আমার কি ঠেকা পড়েছে? তার মানে তুমি জেনে শুনে আমার কাছে থাকেছো? ঠিক ধরেছিস। আমিও দেখতে চেয়েছি অপরিচিত কোনো মেয়েকে তুই পাশে পেলে ঠিক কি কি করিস। যখন দেখলাম তুই ভালো, ভেবেছিলাম সত্যিটা বলে দিব। ভাবলাম আরো কিছুদিন যা। তুমি আমার থেকে এইভাবে সত্যিটা লুকালে? আমার পরিবারও? এই জন্য তোমার পরিবার তোমাকে খোঁজেনি এতগুলো দিন ধরে। সেজন্য তো ভাবে বাবা মা আমার খোঁজ কেন করেনি। আমি তোমার সাথে ছিলাম বলে তোমার কোনো খোঁজ খবর নেয়নি। তবে তুমি সত্যি অনেক কেয়ারিং। কি করে বুঝলে? আমার অসুস্থতায় আমার সেবা যত্ন করেছো সেজন্য। সত্যি তুমি কি অ্যাক্টিং করলে? তোমাকে তো অস্কার দেওয়া দরকার। কিসের অস্কার দিবে শুনি? ব্যাচেলর বউ, এই অস্কার দেওয়া যায়। কেননা হবু বউ হয়েও তুমি আমার সাথে ব্যাচেলর ছিলে। কথাটা বলেই শুনেই ইরা হেসে দেয় আর দুজন দুজনকে ছড়িয়ে ধরে। আর এখানেই এই সুন্দর গল্পটা শেষ হয়। তো আশা করছি আপনাদের সবার গল্পটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করতে হবে বলেন তো? সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টা বাটনটা বাজিয়ে দেবেন। ঠিক আছে? আর ভালো লেগে থাকলে বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে না কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে সেফ, স্টে হ্যাপি।